সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ বাবর আলী, সহকারী শিক্ষক, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সাথে ফিনান্স এবং ব্যাংকিং ক্লাসে দীর্ঘদিন পর আবার নতুন একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলেই আজকের এই ক্লাসে সংযুক্ত থাকবে। তো আজকে আমরা আলোচনা করব বাণিজ্যিক ব্যাংক কী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো কী। বাণিজ্যিক ব্যাংক হচ্ছে একটি আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ যে আর্থিক প্রতিষ্ঠানে জনগণের আয়ের উদ্বৃত্ত অর্থ স্বল্প সুদে আমানত হিসেবে গ্রহণ করবে এবং অধিক সুদে অন্যদেরকে ধার দিবে। এই জাতীয় যে আর্থিক প্রতিষ্ঠান তাকে বলা হয় মূলত বাণিজ্যিক ব্যাংক। ব্যাংক বলতে আমরা শুধু বাণিজ্যিক ব্যাংকেই বুঝি, যদিও দেশের অভ্যন্তরে বিভিন্ন রকমের ব্যাংক রয়েছে বাণিজ্যিক ব্যাংক, এবং প্রত্যেকটা দেশেই তার একটি মুরব্বী ব্যাংক থাকে যাকে বলা হয় কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। যেমন বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো বাণিজ্যিক ব্যাংক হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান জনগণের আয়ের উদ্বৃত্ত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে স্বল্প সুদে এবং অধিক সুদে অন্যদেরকে ধার দেয়, তাকেই বাণিজ্যিক ব্যাংক বলে। এই বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন কার্যাবলীগুলো আমরা দেখি এবং এর বিভিন্ন উদ্দেশ্য আমরা দেখি। তো আজকে আলোচনা করব বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো নিয়ে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলোকে মূলত দুইটি ভাগে বিভক্ত করা হয়। প্রধানত এক, প্রধান কার্যাবলী, আর দুই হচ্ছে বিশেষ ও অন্যান্য কার্যাবলী। তো আমরা এবার দেখব যে প্রধান কার্যাবলীগুলো কি। প্রধান কার্যাবলীর মধ্যে শুরুতে হচ্ছে আমানত গ্রহণ ও সুদ প্রদান। আমানতকারীর নিকট হতে যখন ব্যাংক এই টাকাগুলো আমানত হিসেবে গ্রহণ করে এবং এই টাকাগুলো ব্যাংকে করে নিয়ে সে অন্য কোথাও বিনিয়োগ করে থাকে, অর্থাৎ এই যে টাকা সে শুরুতে গ্রহণ করলো, গ্রহণ করার ফলে এই গ্রাহকদেরকে কি করবে, ব্যাংক নির্দিষ্ট পরিমাণ সুদ প্রদান করবে। তাহলে এই যে নির্দিষ্ট সুদ প্রদান করা এবং এটা আমানত হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে ব্যাংকের প্রথম এবং প্রধান কাজ, যে আমানতকারীর নিকট হতে তাদের সঞ্চয় বিভিন্ন প্রকার চলতি সঞ্চয় ও স্থায়ী আমানত হিসেবে গ্রহণ করা ব্যাংকের একটি প্রধান কাজ। সঞ্চয় ও স্থায়ী হিসাবের আমানতকারীদের জমার অর্থের উপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে, কিন্তু চলতি হিসাবের যে হিসাব রয়েছে সেখানে কোনো সুদ প্রদান করা হয় না। শুধুমাত্র সঞ্চয় এবং স্থায়ী হিসাবেই সুদ প্রদান করা হয়ে থাকে। চলতি হিসাবে সুদ প্রদান করা না হলে সেখানে অন্য কিছু সুবিধা দেওয়া হয়, অর্থাৎ যে চলতি হিসাবের মাধ্যমে বিভিন্ন রকমের অর্থাৎ যখন খুশি তখন টাকা জমা দেওয়া যাচ্ছে, যখন খুশি তখন টাকা সেখান থেকে উত্তোলন করা যাচ্ছে, এই সুবিধাটা পাওয়া যায়। এবং দ্বিতীয় কাজ হচ্ছে কি, মূলধন গঠন, অর্থাৎ জনগণের ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে ব্যাংকের মূলধন গঠন করে থাকে। ব্যাংকের মূলত নিজস্ব কোনো অর্থ থাকে না, মূলত এগুলো সে অন্যের অর্থ দিয়েই ব্যবসা করে থাকে। অর্থাৎ ব্যাংক কী করবে, এই যে জনগণের যে উদ্বৃত্ত অর্থ, সেই উদ্বৃত্ত অর্থগুলো আমানত হিসাবে গ্রহণ করে সেই অর্থটা এক জায়গায় জমা করবে, অর্থাৎ অধিক লোকের কাছ থেকে টাকাগুলো নিয়ে আস্তে আস্তে এক জায়গায় এটাকে তহবিল হিসাবে ব্যাপক পরিমাণে অর্থটা এক জায়গায় জমাকৃত করে, এবং এই এক জায়গায় জমাকৃত করার পর এই অর্থগুলো সে অন্য কোথাও বিনিয়োগ করে থাকবে। তো এইভাবে যে ব্যাংক কী করে, জনগণের এই যে উদ্বৃত্ত অর্থগুলো জমা করে সে মূলধন গঠনে সহায়তা করে থাকে। 3, ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। বাণিজ্যিক ব্যাংকের যে প্রধান কাজ তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে কি, ঋণ মঞ্জুর এবং সুদ গ্রহণ। ব্যাংকের জনগণের নিকট হতে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, সেই অর্থ ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসেবে প্রদান করে। ঋণ প্রদান করা ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ, কেননা ব্যাংক যে এই যে গ্রাহকদেরকে সুদ দিবে, অর্থাৎ গ্রাহকদেরকে সুদ দেওয়া কিংবা ব্যাংকের যে বিভিন্ন স্টাফ রয়েছে, কর্মকর্তা রয়েছে, তাদের যে বেতন দিতে হয়, এবং এছাড়াও ব্যাংকের যে বিভিন্ন রকম অপারেটিং যে খরচ বা পরিচালনা ব্যয় রয়েছে, এইগুলো ব্যাংক পরিশোধ করার জন্য তার টাকার প্রয়োজন হয়। সেই টাকাগুলো সে কোথা থেকে পাবে, সে এই যে জনগণের যে উদ্বৃত্ত অর্থ মূলধন হিসেবে যে সে গ্রহণ করছে আমানত হিসেবে, সেই অর্থটা অন্য কোথাও বিনিয়োগ করে অধিক সুদে গ্রহণ করে, এবং অধিক সুদ নেওয়ার ফলে এইখান থেকে সে এই জাতীয় ব্যয়গুলো এবং গ্রাহকদেরকে যে স্বল্প সুদ সেগুলো সে প্রদান করে, এবং এই উভয়ের মধ্যে যে পার্থক্যটা যে সঞ্চিত অর্থ থেকে যায়, সেই অর্থটা মূলত ব্যাংকের মুনাফা। তো এরপরে ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে ঋণ গ্রহীতাদের নিকট থেকে তার অধিকতর হারে সুদ আদায় করে, অর্থাৎ যখন গ্রাহকের নিকট থেকে ঋণ সে অর্থটা আমানত হিসেবে গ্রহণ করে এবং গ্রাহকদেরকে যে সুদটা দেয় সে খুব অল্প পরিমাণ সুদটা দিয়ে থাকে, কিন্তু সে যখন এই ঋণটা অন্য কোথাও দেয়, সে তার এই ঋণ গ্রহীতার নিকট থেকে অধিক পরিমাণ সুদ গ্রহণ করে থাকে। কেননা অধিক পরিমাণ যদি সুদ গ্রহণ না করে তাহলে সে তার এই লোকজনদেরকে কি করতে পারবে না, সুদ দিতে পারবে না। এরপর হচ্ছে কি ঋণ আমানত সৃষ্টি।
বাণিজ্যিক ব্যাংকের অন্যতম আরেকটি কাজ হচ্ছে কি ঋণ আমানত সৃষ্টি করা। ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসাবে জমা বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাবে খাত থেকে উত্তোলন করে সেটা ওই হিসাবে ডেবিট করা হয়। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানতের সৃষ্টি করে। অর্থাৎ ব্যাংক কখনো হাতে হাতে সে ঋণের টাকাটা দেয় না, সে এই ঋণের টাকা দিতে হলে সে আমানতকারীকে বলে বা ঋণ গ্রহীতাকে বলে যে আপনাকে একটি কী করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে, সংশ্লিষ্ট ব্যাংকে সে একটি অ্যাকাউন্ট খুলবে এবং সেই অ্যাকাউন্টে সে তার এই টাকাগুলো ক্রেডিট করে দেবে এবং গ্রাহক কী করবে, সেখান থেকে যখন টাকাটা উত্তোলন করবে তখন ব্যাংক তার হিসাবটাকে ডেবিট করে দেবে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি। আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসাবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে আমানতের সৃষ্টি করে। আর বিনিময়ের মাধ্যম সৃষ্টি আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যম হিসেবে ব্যাংক চেক, বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট ইত্যাদির ব্যবহার করে থাকে। এরপর হচ্ছে নোট ইস্যু করা। সাধারণ বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন করে না, এটা করে মূলত কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ এই যে আমাদের দেশে যে বিভিন্ন রকমের আমরা মুদ্রা দেখতে পাই, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকার যে নোট, এই মুদ্রা এগুলো মূলত প্রচলন করে, ইস্যু করে মূলত কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে। যেমন ধরা যাক সোনালী ব্যাংকে একটি সঞ্চয় হিসেবে 1 লক্ষ টাকা জমা আছে। এমত অবস্থায় যদি তুমি 60,000 টাকা কম্পিউটারে ক্রয় করো তবে তোমার অ্যাকাউন্টের চেকে তুমি টাকা পরিশোধ করতে পারো। এভাবে ব্যাংক চেক কখনো কখনো বিনিময়ের মাধ্যম হিসাবে এবং মুদ্রার বিকল্প হিসাবে কাজ করে থাকে। সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়। অর্থাৎ শুধু যে নগদ টাকা দিয়ে লেনদেনগুলো ঘটে থাকে তা কিন্তু না, অনেক সময় কি হয় এইরকম যে সে চেক দিয়েও তার বিনিময়ে এই এগেনস্টে একটা কাজ করতে পারে সে। এরপরে রয়েছে ওসি হিসাবে কাজ। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের নিষ্পত্তির ওসি বা ট্রাস্টি এবং সংস্থার আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে থাকে। আমদানি রপ্তানিতে সাহায্য। আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশীয় মুদ্রা রূপান্তর করা প্রয়োজন, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট বা এলসি এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। প্রত্যয়পত্র এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যাংক দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য ব্যাপক ভূমিকা রাখে। তাহলে এই যে আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে কিভাবে ব্যাংক করে থাকে, যেমন বাংলাদেশ থেকে যদি জাপানে একটি সিঙ্গার কিংবা তাদের যে সনি যে টেলিভিশন রয়েছে সেই টেলিভিশন সে যদি ক্রয় করতে চায় তাহলে সে যদি টাকা দিবে যে সে কার কাছে দিবে, তো বাংলাদেশের সেই গ্রাহক কী করবে, বাংলাদেশের কোনো একটি ব্যাংকের সাথে সে একটা অ্যাকাউন্ট করবে এবং এই ব্যাংক কী করবে তার অর্থাৎ এই গ্রাহকের কাজটা সে আবার কী করবে, যে কোম্পানি থেকে সেই জিনিসটা ক্রয় করবে সেই কোম্পানির মনোনীত একটি ব্যাংকের নিকট সে এই টাকাটা অর্থাৎ তাদের সাথে এটা ব্যাংকের সাথে ব্যাংকের এটা করে থাকবে, ইন্টারনাল তাদের এই ট্রানজাকশনটা করবে। অর্থাৎ এইখানে হচ্ছে ব্যাংকের যে কাজটা সে এই ব্যাংক কী করবে, ওই ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করবে যে সে আপনি পণ্যটা দেন, তাহলে পণ্যটা দেওয়ার পরে আমি এই টাকাগুলো আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছি। তাহলে এখানে দুইটি ব্যাংক তাদের এই দুই গ্রাহক অর্থাৎ যিনি ক্রয় করছেন এবং যিনি বিক্রি করছেন উভয়ের প্রতিনিধি হিসেবে কাজ করে। সরকারের কোষাগার হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক বা অন্য কোনো নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসেবেও কাজ করে থাকে। অর্থাৎ সরকার যে মনোনীত যদি কোনো ব্যাংক থাকে সেটা বাংলাদেশ ব্যাংক হতে পারে কিংবা অন্য কোনো ব্যাংকে যদি সে মনোনীত করে থাকে তাহলে সেই মনোনীত ব্যাংকে সে কী করতে পারে, বিভিন্ন রকমের কাজগুলো সরকারের কাজ হিসেবে সে সমাধান করে দিতে পারে। বিনিময় বিল ভাঙানো। ব্যাংক মক্কেলের পক্ষে বাট্টায় বিনিময় বিল ভাঙে ব্যবসায় বাণিজ্যে সহায়তা করে থাকে। তো বিনিময় বিল কি, অর্থাৎ যে বিলের মাধ্যমে কোনো পণ্যদ্রব্য বিক্রয় যদি করা হয়ে থাকে, অর্থাৎ যে বিলের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে সেটা পণ্য ক্রয়ের ক্ষেত্রে হতে পারে, বিক্রয়ের ক্ষেত্রেও হতে পারে। তো বিক্রয়ের ক্ষেত্রে যে বিলটা হয় সেটা হচ্ছে প্রাপ্য বিল এবং ক্রয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা সাধারণত প্রদেয় বিল হিসেবে হয়। তবে এই বিনিময় বিলের একটি নির্দিষ্ট সময় থাকে, যে সময় শেষে এগুলো কি হয় ম্যাচুরিট হবে এবং এই সময়ের আগে অনেক সময় দেখা যায় যে কারো হয়তো টাকার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে সে কী করে, সে কোনো ব্যাংকের নিকট শরণাপন্ন হয় এবং ব্যাংকের নিকট যে বলে যে আমার এই যে একটা বিনিময় বিল রয়েছে এই বিনিময় বিলটা রেখে এখান থেকে আমাকে টাকা দিন। তো ব্যাংক তখন কি করে, সেই গ্রাহককে সে টাকা দিবে কিন্তু তাকে একটি কন্ডিশন দেয় যে আপনার বিনিময় বিলটা হচ্ছে কি ধরলাম 50,000 টাকা এবং এটার মেয়াদ হচ্ছে 6 মাস।
6 মাস মেয়াদি এই বিনিময় বিলটা, এই 6 মাস মেয়াদি বিনিময় বিলটা সে যদি জানুয়ারির দিকে, এটা থেকে জানুয়ারির দিকে সে এই বিলটা পেয়ে থাকে, তাহলে জানুয়ারি থেকে তার জুন পর্যন্ত এটার মেয়াদ উত্তীর্ণ হয়, অর্থাৎ জুনের 30, অর্থাৎ জুলাইয়ে সে জুনের 30, তারপরে জুনের 30-এর পর আরও 2 দিন থাকে তার অনুগ্রহ দিবস, যে ওই 2 দিন পরে অর্থাৎ জুলাই 3 তারিখে সে এই বিলের টাকাটা পাবে। কিন্তু এ সময় যদি সেই গ্রাহকের টাকার প্রয়োজন হয়, সে কী করবে? সে সরাসরি চলে যাবে ব্যাংকের নিকট, ব্যাংকের নিকট এই বিলটা নিয়ে সে চলে যাবে এবং ব্যাংকে গিয়ে বলবে যে যদিও আমার এই বিলের টাকাটা আমি পেতে পেতে জুন কিংবা জুলাইয়ের ফার্স্ট উইকে পাবো, কিন্তু টাকাগুলো আমার এখন প্রয়োজন। তখন ব্যাংক কি বলবে যে আপনার টাকা হচ্ছে 50,000 বিনিময়ে, তো এখান থেকে আপনাকে 5% কম নিতে হবে। তাহলে 5% যদি 2,500 টাকা কম হয়, তাহলে এখানে টোটাল টাকা হচ্ছে 47,500 টাকা। এই টাকাটা আপনাকে আমি এখন দিব, তবে যখন মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে তখন সে টাকাটা আমি আপনার সেই প্রাপ্য, অর্থাৎ যার কাছে আপনি টাকা পান তার কাছ থেকে আমি আদায় করে নিব। তবে এই শর্ত থাকে, যদি তার কাছ থেকে সে যদি টাকা দিতে অপারগতা প্রকাশ করে, সেই ক্ষেত্রে এই টাকা অর্থাৎ এই বিনিময় বিলের টাকাটা কিন্তু আবার আপনাকে পরিশোধ করতে হবে। এই মর্মে গ্রাহককে সে টাকাটা দিয়ে থাকে। তাহলে এখানে ব্যাংক কী করছে? এখানে এই যে বাট্টার যে কাজটা, এই যে বাট্টায় সে বিনিময় বিলটা ভাঙালো, এই কাজটা কে করছে? অবশ্যই ব্যাংক করছে। তো এই কাজগুলো কে করে থাকে? বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের যে বিভিন্ন রকমের কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে এই বিল বাট্টাকরণ। তো এই বিল বাট্টাকরণের ক্ষেত্রে ব্যাংকের একটা লাভও রয়েছে, যে এখানে বাট্টা হিসেবে সে টাকাটা পাচ্ছে। তো এগুলো হচ্ছে এই যে বাণিজ্যিক ব্যাংকের বিভিন্ন রকম কাজ করছে, তো এগুলো হচ্ছে তার প্রধান কাজ। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক আরও কিছু বিশেষ এবং অন্যান্য কার্যাবলীগুলো সে সম্পন্ন করে থাকে। সেটা কি? 1, মূলধন বিনিয়োগ। ব্যাংক ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে, যা একটি দেশের মোট উৎপাদন ও মূলধন গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। অর্থাৎ ব্যাংক যে শুধুমাত্র টাকা অর্থ জমা করে এগুলো অন্য কোথাও বিনিয়োগ করে তা না, এর পাশাপাশি অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে বিভিন্ন ঋণ প্রদান করা, কিংবা তাদের শিল্প বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তাদের এই টাকাগুলো কী করে থাকে? সে এগুলো বিনিয়োগ করে থাকে এবং তাদের এই গতিশীলতা বৃদ্ধিতে ব্যাপক একটা সহায়তা মনোভাব নিয়ে কাজ করে। এরপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা। ব্যাংক একটি দেশের আর্থিক অর্থনীতি তথা শিল্প, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, গৃহ নির্মাণ, শিক্ষার ব্যাপক অগ্রগতি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ ব্যাংক যে শুধু অর্থ এক জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে শুধু যে মুনাফা অর্জনই করে তা কিন্তু না, ব্যাংক এছাড়াও দেশের যে অর্থনৈতিক আরও ব্যাপক পরিমাণে একটি ভূমিকা পালন করে থাকে, তা আমরা জানতে পারলাম। এরপর হচ্ছে কি? অর্থ স্থানান্তর। বাণিজ্যিক ব্যাংকের বিশেষ যে কার্যাবলী তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে অর্থ স্থানান্তর। ব্যাংক তার বিনিময়ের মাধ্যমের সাহায্যে দেশের অভ্যন্তরে ও বাইরে অর্থ স্থানান্তর করে থাকে। অর্থাৎ ব্যাংকের যে অর্থটা সে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, সেটা হতে পারে দেশের অভ্যন্তরে এক জেলা থেকে আরেক জেলায়, কিংবা এক বিভাগ থেকে আরেক বিভাগ, হ্যাঁ, অথবা এক দেশে তো অন্য দেশে এই অর্থ স্থানান্তরের কাজ করে থাকে। তো এই অর্থ স্থানান্তরটাও বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি কাজ। এরপর হচ্ছে অর্থের নিরাপত্তা প্রদান। আমরা জানি যে বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে দেশে কিংবা বৈদেশে। তো এখানে যে সমস্ত প্রতিষ্ঠানে টাকাগুলো নিশ্চিন্তে গ্রাহকরা জমা রাখবে, যাতে তাদের টাকার কোনো ভয় নেই যে টাকা মেরে দেওয়ার, যে কেউ হয়তো টাকাগুলো নিয়ে আত্মসাৎ করে চলে গেলো, এরকম যেন মনোভাব না হয়, এর জন্য ব্যাংকে কী করতে হয়? তাদেরকে বিশ্বস্ততা অর্জন করতে হয়। এই বিশ্বস্ততার অর্জন থেকে মূলত গ্রাহকদের বিশ্বাস বেড়ে যায় এবং এই ক্ষেত্রে ব্যাংক কী করে? তাদের এই যে অর্থটা যে গ্রাহক জমা করছে, তাদের এই অর্থের নিরাপত্তা বিধান করে থাকে। তো এরপরে আসো বিভিন্ন পরামর্শ দান, যে মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেওয়া ও তাদের সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করা ব্যাংকের কাজ। যেমন এমন হতে পারে যে বাংলাদেশে এরকম বহুত রয়েছে যে অনেক ঢাকা শহরে অনেকের বাড়ি রয়েছে, কিন্তু তারা দেশে থাকে না, তারা হয়তো বিদেশে থাকে। তো এখানে তাদের মনোনীত কোনো ব্যাংক তাদেরকে বলা আছে যে তারা এই বাড়ির ভাড়াগুলো কি করবে? আদায় করবে। অর্থাৎ তাদের এই ভাড়াটিয়া কী করবে? তাদের এই টাকাগুলো ভাড়ার যে টাকাগুলো তারা সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে মনোনীত, অর্থাৎ মালিকের যে মনোনীত যে ব্যাংক, সেই ব্যাংকে গিয়ে একটা নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে জমা দিবে। তো ব্যাংক কী করবে? এই সমস্ত তাদের বাড়ি ভাড়ার টাকাগুলো সে ওই সংশ্লিষ্ট বাড়িওয়ালার অ্যাকাউন্টে জমা করে রাখবে। এখানে বাড়িওয়ালার প্রতিনিধি হিসেবে কাজ করছে ব্যাংক। এই জন্য বলা হয় যে ব্যাংক বিভিন্ন কি করছে? পরামর্শ, অর্থাৎ মক্কেলদের অনুরোধে বিভিন্ন কার্যক্রমগুলো সে করছে।
এছাড়া কর্মসংস্থান, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একটি দেশের কর্মসংস্থানে সহায়তা করে থাকে এবং দেশের অর্থনীতিতে ঋণ সরবরাহের কারণে পরোক্ষভাবে কর্মসংস্থানের যোগান দিয়ে থাকে। অর্থাৎ যেহেতু দেশের কর্মসংস্থানে সহায়তা করছে, বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে লোন দিচ্ছে এবং সংশ্লিষ্ট ওই ব্যবসায়িক যদি তাদের এইটা বেড়ে যায় তাহলে সেখানে বিভিন্ন রকমের লোকজন সে কী করছে, নিয়োগ দিচ্ছে এবং সেখানে ব্যাংকের একটা ভূমিকা রয়েছে এবং ব্যাংক তার নিজস্ব যে প্রতিষ্ঠান সেখানেও বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের লোকজনকে সে কী করছে, নিয়োগ দিয়ে তাদের এই কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এরপরে রয়েছে ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকোচন এবং সম্প্রসারণের মাধ্যমে অর্থ ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণে কেন প্রয়োজনীয়তা? আমরা জানি মুদ্রা বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আচ্ছা, মুদ্রাস্ফীতি হচ্ছে যে অর্থটা রয়েছে, যে মুদ্রা বাজার হচ্ছে যে অর্থটা রয়েছে সেই অর্থের মূল্য কমে যাওয়া। অর্থের মূল্য আবার কীভাবে কমে? অর্থের মূল্যটা এইভাবে কমে, যদি ধরি যে আমরা একটি কলম 10 টাকায় ক্রয় করি, একটি কলমের মূল্য কত? 10 টাকা, যেটা নির্দিষ্ট একটি কলম। এই কলমটা বর্তমানে আমাকে কিনতে হচ্ছে কত? 20 টাকা দিয়ে। কিন্তু এই যে একটি কলমের মূল্য ছিল মূলত 10 টাকা, সেই কলমটা যদি আমি এখন 20 টাকা দিয়ে ক্রয় করি, তার মানে কি সেই কলমের ওই দ্রব্যটার মূল্য বেড়ে গেছে কিন্তু টাকার মূল্যটা কমে গেছে। কেননা আগে যে জিনিসটা আমি 10 টাকায় ক্রয় করতে পারতাম সেটা আমাকে এখন ক্রয় করতে হচ্ছে 20 টাকা দিয়ে। তাহলে এখানে যে অর্থের যে মুদ্রাস্ফীতি, সেটা যে জনগণের হাতে অধিক পরিমাণ টাকা থাকা, এটা হওয়ার কারণ হচ্ছে যখনই বাণিজ্যিক ব্যাংক অধিক পরিমাণ ঋণ দিয়ে থাকে, জনগণের কাছে ঋণ দিয়ে থাকে, তখন সকলের নিকট যদি লাখ লাখ টাকা থাকে, তখন সে যখনই কোনো বাজারে যায়, কোনো একটি দ্রব্য কিনতে যায়, তখন দেখা যায় একাধিক ব্যক্তির সাথে বিভিন্ন বার্গেনিং হয়ে থাকে। তো এই যে বার্গেনিং হওয়া, এটা হচ্ছে কেন হচ্ছে? কারণ এখানে মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে। আর মুদ্রা সংকোচনটা হলো যে 10 টাকা যে মূল্যটা, সেটা যদি এখন 5 টাকায় ক্রয় করা হয়, অর্থাৎ আগে আমি যে মূল্যটা, যে জিনিসটা আমি 10 টাকায় ক্রয় করতাম সেটা এখন 5 টাকায় ক্রয় করা হচ্ছে। তার মানে সে জিনিসটার মূল্য এখন কমে গেছে, অর্থের মূল্যটা বেড়ে গেছে। তো অর্থনীতিতে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন দুটোই ক্ষতিকর, কিন্তু এই মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনকে অবশ্যই একটা ভারসাম্য বিন্দুতে নিয়ন্ত্রণ অবস্থায় রাখতে হয়। তো এই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা মূলত বাণিজ্যিক ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। কৃষি উন্নয়ন, কৃষিক্ষেত্রে ঋণ ও অন্যান্য সহযোগিতা প্রদানের মাধ্যমে ব্যাংক কৃষি উন্নয়ন ত্বরান্বিত করছে। আমরা জানি বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ। বাংলাদেশের প্রায় 85% ব্যক্তি মানে কৃষি কাজের উপর নির্ভরশীল। তো এই যে কৃষি এর উপর যেহেতু নির্ভরশীল, তাহলে এই কৃষির এতে উন্নয়ন অত্যন্ত জরুরি। এই জরুরি উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক একটা বিশেষ ভূমিকা পালন করে থাকে। কৃষিক্ষেত্রে তারা স্বল্প সুদে ঋণ দিচ্ছে বা একদম উইদাউট ইন্টারেস্টে তারা বিভিন্ন রকমের ঋণ দিয়ে থাকে এবং তাদেরকে বিভিন্ন রকমের বীজ, সেই বীজগুলো তারা উন্নত বীজে সরবরাহ করছে ইত্যাদি। এই সমস্ত কাজ করে কৃষকদেরকে মানে কৃষির উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা পালন করে ব্যাংক। শিল্পোন্নয়ন, অনুরূপভাবে যে শিল্প প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন রকমের শিল্পের দিকে মানুষজন যারা শিল্প মানে করবে, প্রতিষ্ঠা করবে, এরকম চিন্তা মনস্ক নিয়ে আসছে, তাদেরকে আরও মোটিভেশন করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য ব্যাংক কী করে থাকে? বিভিন্ন রকমের আর্থিক, তারপরে কারিগরি, এরকম বিভিন্ন সহযোগিতা দিয়ে থাকে। এই সহযোগিতা দিলে হয় কি, যে যারা এই শিল্প প্রতিষ্ঠা স্থাপন করার একটু মনোভাব নিয়েছে, তারা এই ব্যাংকের সাহায্যে এগুলো সম্পূর্ণ করতে পারে। এরপর হচ্ছে আঞ্চলিক উন্নয়ন। ব্যাংকের শাখা বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকা একটি দেশের আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখে। অর্থাৎ সংশ্লিষ্ট যে এলাকায় ব্যাংকের শাখা রয়েছে সেই অঞ্চলের মানুষ আস্তে আস্তে আরও ডেভেলপের দিকে যায়, বাণিজ্যিক ক্ষেত্রে যায়। তো এই ক্ষেত্রে সংশ্লিষ্ট অঞ্চলটা আর কি হচ্ছে? উন্নত হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনার কথা, আশা করি তোমরা সেই টপিকটা মোটামুটি বুঝতে পেরেছ। তো পরবর্তীতে বাণিজ্যিক ব্যাংকের যে তহবিলের উৎস, সেগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।